যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, কত পয়েন্ট লাগবে, কারা আবেদন করতে পারবে না এবং বাধ্যতামূলক কি জানতে হবে, এবং অবশ্যই হচ্ছে অনলাইনে প্রাথমিক আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কয়টি কলেজে আবেদন করতে পারবেন, কিভাবে ভর্তি হবেন এবং প্রাথমিক আবেদনের ফি কত টাকা লাগবে এবং ফি কোথায় জমা দিবেন, কিভাবে জমা দিবেন এবং ফি জমা দেওয়ার তারিখ কত, লাস্ট তারিখ, এবং কয়টি মেধা তালিকায় রেজাল্ট আসবে, কি ব্যাপার স্যাপার, এবং আবেদন করার জন্য কি কি লাগবে, ছবির মাপ কত হইতে হবে, আবেদনে যদি ভুল করেন তাহলে কি করতে হবে, কি করলে ভুলটা সংশোধন করা যাবে, এবং কবে ক্লাস শুরু হবে এটাও আমরা সুন্দর করে কিন্তু বলবো, এবং আবেদনের সাথে কি কি জমা দিতে হবে এ টু জেড বিষয় আমরা আজকে আলোচনা করব, এবং রিলিজ স্লিপ কি, রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে এ টু জেড বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আমি মোহাম্মদ সুজন। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সুজন স্ট্রিপ ইউটিউব চ্যানেল থেকে। তো আজকের ভিডিওতে আমরা 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের যে নোটিশটি দিয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিশাল বড় একটা 3 পাতার নোটিশ। তো এই নোটিশটা আসলে পড়লে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন, বুঝতে পারবেন না। তো এই সম্পূর্ণ নোটিশটিকে আমরা সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য উপস্থাপন করেছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির একটি কিন্তু নোটিশ। ওকে, সো এই নিয়মিত ভর্তিতে কারা কারা আবেদন করতে পারবে? যারা অনার্স পাস করেছে এবং প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো চলেন আমরা আলাপ আলোচনা করি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা আবেদন করে নিতে চান তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হচ্ছে আমাদেরকে ভয়েস SMS করুন। আমরা আপনার আবেদনটি কিন্তু মাত্র 120 টাকার বিনিময়ে আপনাদের আবেদনটা সুন্দর করে দিব, এবং কলেজে কি জমা দিতে হবে, কত টাকা কিভাবে জমা দিবেন এইটাও আমরা কিন্তু বলে দিব। ওকে, এবং আবেদনের যে 300 টাকা জমা দিতে হবে ওইটাও আপনারা আমাদের মাধ্যমে জমা দেওয়াইতে পারবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমরা এখন শুরু করে। তো সর্বপ্রথম আমরা শুরু করব যে আবেদনটা কবে শুরু হবে বা এবং কবে শেষ হবে। সো দেখতে পাচ্ছেন 18ই মার্চ 2025 তারিখ বিকেল 4টায় কিন্তু আবেদনটি শুরু হবে, এবং 10 এপ্রিল 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদনটা কিন্তু চলবে। সো এই দুইটা তারিখ কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, এবং কয়টি কলেজে আবেদন করতে পারবে এটা আমরা আগে ক্লিয়ার করে দিই। সো দেখেন, প্রাথমিক আবেদনে মাত্র একটি কলেজে আবেদন করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ মনে করেন আপনি হচ্ছে অনার্স পাস করেছেন, তো অনার্স পাস করার পর এখন মাস্টার্স করবেন। তো সেই ক্ষেত্রে আপনি অনার্সে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট নিয়েই কিন্তু মাস্টার্সে আবেদন করতে হবে। আর যারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সে যেই সাবজেক্ট নিয়ে মানে পড়েছেন তাদেরকেও কিন্তু সেই সাবজেক্ট নিয়েই কিন্তু আবেদন করতে হবে। সাবজেক্ট পরিবর্তনের কিন্তু কোনো সিস্টেম কিন্তু নাই, এটা মাথায় রাখতে হবে। তো একটি কলেজে আবেদন করতে হবে। মনে করেন যেমন আমার বাসা হচ্ছে দিনাজপুরে, সো আমি দিনাজপুর সরকারি কলেজে আবেদন করতে পারবো, এবং আবেদন করার পরে পরবর্তীতে প্রথম মেধা তালিকার রেজাল্টে যদি আমার আসে তাহলে আমি হচ্ছে ওই কলেজে ভর্তি হব। যদি না আসে তাহলে পরবর্তীতে নতুন করে 3টি আলাদা কলেজে আবেদন করে কিন্তু যে কোনো একটা কলেজে চান্স নেওয়া যায়। তো যাই হোক, এটা আমরা আলোচনা করব। এখন দেখি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। অর্থাৎ আপনি যদি 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত 4 বছর মেয়াদি অনার্স পাস করেন, ক্লিয়ার, আপনি যদি 18তে বা 19 বা 20 বা 21 বা 22, ঠিক আছে, এই সালগুলোর মধ্যেই যদি অনার্স পাস করেন এবং আপনার যদি হচ্ছে CGPA 2.25 থাকে তাহলে আপনি কিন্তু মাস্টার্সে আবেদন করতে পারবেন। ক্লিয়ার, আমি কিন্তু বলেছি অনার্স পাস, এখানে ডিগ্রির কথা কিন্তু বলিনি। ওকে, এবং যারা হচ্ছে সনাতন পদ্ধতিতে যদিও কেউ নাই তবুও বলি, সনাতন পদ্ধতিতে 45% নাম্বার কিন্তু পাইতে হবে। ওকে, তাহলে কি বুঝলাম? 18 সাল বা 19 সাল বা 20 বা 21 বা 22 এই সালগুলোর মধ্যে যদি আপনি অনার্স কমপ্লিট করেন এবং CGPA 2.25 পেয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন। এবং যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব পাস করলেই কিন্তু হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2018 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল, 18, 19, 20, 21 এই 4 বছরে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করেছে কিংবা
প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব পাস করেছে নিয়মিত, সো তারা যদি জিপিএ বা সিজিপিএ যেটাই বলেন না কেন 2.25 যদি পায় তাহলেই কিন্তু তারা আবেদন করতে পারবে, অন্যথায় কিন্তু পারবে না। আর এখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু নিয়মিতর কথা বলেছে। আপনি যদি প্রাইভেট থেকে মাস্টার্স প্রথম পর্ব পাস করেন বা প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। অর্থাৎ নিয়মিত থেকে পাস করলে শুধু নিয়মিততে আবেদন করা যাবে, আর প্রাইভেট থেকে পাস করলে প্রাইভেটের যখন সার্কুলার দিবে তখন ওইটাতে আবেদন করা যাবে। ওকে, ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়েন। তো দেখেন যারা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত 2018 থেকে 21 সাল পর্যন্ত পাস করেছে কিংবা প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পাস করেছে তারা আবেদন করতে পারবে এবং জিপিএ হইতে হবে 2.25, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবং যারা সনাতন পদ্ধতিতে 3 বছর মেয়াদি স্নাতক পাস করেছে নিয়মিত থেকে, সো তাদেরকে সিজিপিএ 2.25 পাইতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু ডিগ্রি পাস করে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে মাস্টার্সের বর্তমানে সার্কুলার এইটাতে কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, এইটা কিন্তু অনার্স পাস করে আবেদন করতে পারবেন, আর প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করে আবেদন করতে পারবেন। ঠিক আছে, মাস্টার্স প্রথম পর্ব যদি পাস করেন তাহলেই আবেদন করতে পারবেন, তাও ফির নিয়মিত। এখন দেখি কারা আবেদন করতে পারবে না। আবেদন করতে কারা পারবে না? 1 নম্বরে যারা অনার্স পরীক্ষায় 2-1 সাবজেক্ট ফেল করছে, ফেল করার পরে ডিগ্রির সমান সার্টিফিকেট পেয়েছে, সো তারা কিন্তু কোনোভাবেই এই মাস্টার্সটিতে ভর্তি হইতে পারবে না। ওকে, এবং যারা হচ্ছে 1 বছর মেয়াদি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট করেছে বা প্রথম পর্ব মাস্টার্স প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে না। সো আমি আগেই বলেছি প্রাইভেটরা প্রাইভেটে আবেদন করতে পারবে, নিয়মিতরা নিয়মিততে আবেদন করতে পারবে। এখন আমাদেরকে বাধ্যতামূলক যেটা জানতে হবে সেটা হচ্ছে এই উপরে সকল শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনার্স যারা পাস করেছে এবং প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত যারা পাস করেছে তারাই আবেদন করতে পারবে, এটা এখানে বাধ্যতামূলক বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে যদি কেউ মাস্টার্স নিয়মিত বা প্রাইভেট পরীক্ষায় এর আগে পাস করে থাকে বা অন্য যে কোনো প্রোগ্রামে ভর্তি থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তাহলে ওই ভর্তিটাকে বাতিল করতে হবে, না হলে দুটোই বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এইখানে বলা হয়েছে যে ওনারা আমাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিবে যে আপনি 2 জায়গায় ভর্তি নাই। ওকে, তো যাই হোক, অনলাইনে প্রাথমিক আবেদন শুরু শেষ তো আমরা জেনেছি, একটি কলেজে আবেদন করতে পারবেন এইটাও আমরা অবশ্য জেনে গেছি। এখন আমরা এখানে আসি যে আপনাকে কিভাবে চান্স দেয়া হবে। ওকে, সো দেখেন প্রথম কথা হচ্ছে আপনি যেই কলেজ থেকে অনার্স পাস করেছেন বা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পাস করেছেন সেই কলেজে যদি আপনি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই কলেজে অগ্রাধিকার দিয়ে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে, প্রথম মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হবে। ঠিক আছে, মানে আপনি যেই কলেজ থেকে পাস করেছেন সেইটাতে যদি আবেদন করেন তাহলে আপনাকে একটু ছাড় দেওয়া হবে, যদিও বলা হয় বাট দেওয়া হয় না। ওকে, তো এখন দেখি প্রাথমিক আবেদন ফি কত টাকা জমা দিতে হবে। প্রাথমিক আবেদন ফি হচ্ছে 300 টাকা। 300 টাকা কলেজকে জমা দিতে হয়। সো এই 300 টাকা কিভাবে বা কোথায় জমা দিবেন? দেখেন, আবেদনকৃত কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি যেই কলেজে আবেদন করবেন ওই কলেজে মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট বা সোনালী সেবা বা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন, অথবা সরাসরি কলেজে যায় টাকা জমা দিতে হবে। সো আমাদের দিনাজপুর সরকারি কলেজে কিন্তু সরাসরি টাকা জমা নেয়। ঠিক আছে, এবং রসিদের মাধ্যমে জমা নেয়, ওটা আমি ভিডিও শেষে দেখাবো। এবং আবেদন ফি জমা দেওয়ার তারিখ, হ্যাঁ, তো আপনি যদি আবেদন ফি জমা না দেন আপনারা কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে, কোনোভাবেই এটা কার্যকর হবে না। সো আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 19 মার্চ থেকে 13 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি কালকে আবেদন করেন, ঠিক আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু 13 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দিলেই হবে। ঠিক আছে, দেখা যাচ্ছে কালকেই আবেদন করে কালকেই টাকা জমা দিতে হবে এরকম না। আপনি আবেদন করলেন মনে করেন যে 18 তারিখে, আপনি চাইলে এপ্রিল মাসের 10 তারিখেও জমা দিতে পারবেন, 13 তারিখেও জমা দিতে পারবেন, কিংবা চাইলে 19, 20, 21, 22 ইচ্ছা মতো তারিখে জমা দিতে পারবেন।
সো এখন প্রশ্ন হচ্ছে কয়টি মেধা তালিকায় রেজাল্ট আসবে, ঠিক আছে, কয়টি মেধা তালিকায় রেজাল্টটি প্রকাশ করা হবে, এটা আমরা এখন আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব। ওকে, সো দেখেন প্রথমে আবেদন যখন শেষ হবে তার 7 থেকে 10 দিনের মধ্যে প্রথম মেধা তালিকার একটা রেজাল্ট দিবে। সেইটাতে আপনি যে একটা কলেজে আবেদন করেছেন ওই কলেজে চান্স পেয়েছেন কিনা সেইটার রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে। সো আপনি যদি চান্স পেয়ে থাকেন, আপনার যদি সিজিপিএ ভালো হয়ে থাকে আপনি তো চান্স পাবেন, আর যদি চান্স না হয় সো টেনশনের কারণ নাই, আপনারা কিন্তু পরবর্তীতে রিলিজ স্লিপে মেধা তালিকা দিবে, এইখানে 3টি কলেজে আবেদন করে যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। সো দেখেন প্রথম মেধা তালিকা দিয়ে দিবে 7 দিন বা 10 দিনের ভিতরে, তারপরে যারা প্রথম মেধা তালিকা চান্স পেয়ে যাবে সো তারা ভর্তি হবে, তারপরে দিবে কোটা মেধা তালিকা, যাদের কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা বা পোষ্য কোটা বা স্টুডেন্ট কোটা, যেই যে কোটা আছে যাই হোক আর কি, হ্যাঁ, এই কোটাগুলোতে যারা আবেদন করবে তাদের জন্য এক্সট্রা আলাদা একটা মেধা তালিকা প্রকাশ করবে, এবং তারপরে রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে আপনি কিন্তু আলাদা 3টি কলেজে আবেদন করে করতে পারবেন, এবং যে কোনো একটা কলেজে আপনি চান্স পেতেও পারেন নাও পেতে পারেন। ওকে, এখন আসি আমরা যে আবেদন করতে কি কি লাগবে। সো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করাইতে পারবেন। সো আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস SMS করুন, আমরা হচ্ছে আপনার আবেদনটি মাত্র 120 টাকার বিনিময়ে করে দিব, এবং আমাদের মাধ্যমে আবেদন করে নিলে আপনার সুবিধা হচ্ছে প্রথম মেধা তালিকায় যে রেজাল্ট দিবে আমরা নিজেই আপনাকে রেজাল্টে বের করে দিব, এবং ভর্তির সকল প্রসিডিউর কি করতে হবে, কোথায় জমা দিতে হবে, A to Z বিষয়ে আমরা কিন্তু আপনাকে হেল্প করতে পারবো। ওকে, তো যাই হোক আবেদন করে নিলে আপনারা নিজেই বুঝতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করে নিলে উপকারটা কি। ওকে, তো যাই হোক আবেদন করতে যা যা লাগবে, এখন আমাদের মাধ্যমে আবেদন করেন আর যেই কম্পিউটারের দোকানেই আবেদন করেন না কেন, আবেদন করার জন্য কি কি লাগবে এটা আমরা বলি। অনার্স পরীক্ষার 4র্থ বর্ষের রোল নাম্বার, কিংবা যারা প্রিলি টু মাস্টার্স নিয়মিত পাস করেছে সেইটা রোল নাম্বার লাগবে। ওকে, এবং অনার্স 4র্থ বর্ষের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা প্রিলি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন নাম্বার যায় যেটাতে ভর্তি হবে সেটার, হ্যাঁ, এবং পাশের সাল, কত সালে পাস করেছেন, হ্যাঁ, অনার্স ফাইনাল পরীক্ষাটা ওইটার পাশের সালটা, এবং আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, এবং ইমেইল লাগবে, ইমেল দিলে দিতে পারে, না দিলে না দিতে পারেন। ওকে, এবং স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা, ঠিক আছে, এই অঙ্গীকারনামাটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, আমাদের প্রিন্টার আছে, আমরা অঙ্গীকারনামা বাইরে করে রেখে দিছি, আপনি শুধু আমাদেরকে সাদা একটা কাগজে স্বাক্ষর করে পাঠিয়ে দিবেন, আমরা অঙ্গীকারনামাটাতে সুন্দর করে আপনার স্বাক্ষরটা ওইখানে লাগাই দিব, ঠিক আছে। সো অঙ্গীকারনামা ভুল করা যাবে না, অঙ্গীকারনামা কীভাবে পূরণ করতে হবে এটা নিয়েও আমাদের হচ্ছে ভিডিও রয়েছে। ওকে, সো ওই ভিডিওটা দেখতে চাইলে প্রথম কমেন্টে চেক করুন, ইনশাল্লাহ ওই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক তারপরে হচ্ছে যেখানেই আবেদন করেন এটা মাথায় রাখতে হবে যে জেন্ডার, হ্যাঁ, জেন্ডার, আপনি ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এটা ভালোভাবে চেক করে নেবেন যে ঠিকঠাকভাবে কম্পিউটার দোকানদার দিচ্ছে কিনা, এবং একটা পাসপোর্ট আকারে সম্প্রতি তোলার রঙিন ছবি লাগবে, ঠিক আছে। সো আপনার যদি রঙিন ছবি নাও থাকে আপনারা আমাদেরকে যে কোনো একটা ছবি দিবেন, আমরা পাসপোর্ট সাইজ বানায় নিব, কোনো টেনশন নাই। এখন যদি কেউ নিজেই আবেদন করতে চান তাহলে তার ছবির মাপ একটা তৈরি করতে হবে, 120x150 পিক্সেল এবং 50 কিলোবাইটের মধ্যে ছবিটা হতে হবে, তাহলে আপনি হচ্ছে নিজেই আবেদন করার সময় এটা আপলোড করতে পারবেন। এখন আবেদনে যদি ভুল হয়, দেখা যাচ্ছে আবেদনে ভুল হইতে পারে কিংবা মত পরিবর্তন হইতে পারে, সাপোজ দেখা যাচ্ছে আপনি ভেবেছিলেন যে আপনি অমুক কলেজে আবেদন করতে চাইছিলেন বাট করেছেন আরেকটাতে, তো আপনি ওইটাই হচ্ছে ভুল। দেখা যাচ্ছে আমি চাইছিলাম রংপুর সরকারি কলেজে আবেদন করতে, ভুলে আমি আবেদন করেছি দিনাজপুর সরকারি কলেজে, সো পরে আমার মত পরিবর্তন হইলো যে আমি রংপুরেই করতে হবে। তো এই ক্ষেত্রে হ্যাঁ, আবেদনে ভুল হলে শুধুমাত্র একবারেই হচ্ছে আপনি আবেদনটা ক্যান্সেল করে পুনরায় আবেদন করতে পারবেন, একবারের বেশি করা যাবে না। ওকে, সো দেখা যাচ্ছে একবার আবেদনটা করে ফেলছেন, ওটা ক্যান্সেল করে আরেকবার আবেদন করতে পারেন, এরপরে আর করা যাবে না। যদি ক্যান্সেল করে নতুন আবেদন করতে চান তাহলে আমাদের মাধ্যমে কিন্তু করাইতে পারবেন। তো দেখেন কবে ক্লাস শুরু হবে এই বিষয়টা হচ্ছে কি, দেখেন যারা 22-23 শিক্ষাবর্ষের প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে যাবে, সো তাদের ক্লাস হবে 5 মে 2025 তারিখ থেকে ক্লাস কিন্তু শুরু হবে। এবং আবেদনের সাথে কি কি জমা দিতে হবে এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকবেন যে ভাই আবেদনের সঙ্গে কি কি জমা দিতে হবে। সো দেখেন আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদনের ফর্মটির নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। সো আমি যখন মাস্টার্সে ভর্তি হয়েছিলাম তখন আমার আবেদন ফর্মে কিভাবে স্বাক্ষর করেছিলাম তারিখ সহ এটা একটু দেখাই। সো স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার মাস্টার্সের
যে আবেদনের যে কপিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সুন্দর করে কিন্তু আমি এই যে স্বাক্ষর দিয়েছি এবং এখানে তারিখটা কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই আবেদন কপিটা তোমরা কিন্তু যেখানে আবেদন করো সেইখানে কিন্তু তোমরা কিন্তু পাবা। ওকে, সো আমার মাধ্যমে আবেদন করলে আমিও তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিব, এটা প্রিন্ট করে নিবা, নিয়ে এইভাবে কিন্তু স্বাক্ষর দিবা। ঠিক আছে, সো এইটা কিন্তু জমা দিতে হবে। এবং তার সাথে কি কি জমা দিতে হবে, অনার্স পাস কিংবা প্রিলি পাস করো, যেটাই পাস করো এটার পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র মানে মার্কশিটটা লাগবে। ঠিক আছে, তোমার দেখা যাচ্ছে অনার্স পাস করেছো সেটার মার্কশিট বা সার্টিফিকেট, এটার ফটোকপি লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি। এখানে সত্যায়িত লেখা থাকে, হ্যাঁ সত্যায়িত লাগে না, এমনি ফটোকপি করে নিয়ে যাবা। এবং দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি। সো অঙ্গীকারনামাটা আমি কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো, এই অঙ্গীকারনামার কপিটাও লাগবে। এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজে যে জমা দিয়েছিলে, দেখা যাচ্ছে কলেজে যদি সরাসরি জমা দাও তাহলে ব্যাংকের রসিদের মাধ্যমে জমা দিতে হয়েছে, আর যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দাও তাহলে তো অবশ্যই বিকাশের যে পেমেন্টের পিডিএফটা আছে ওইটা প্রিন্ট করে নিয়ে যাবা। সো দেখো আমাদের কলেজে সরাসরি টাকা জমা নেয়, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কলেজে সরাসরি টাকা জমা নেওয়ার রসিদ। ওকে, সরকারি দিনাজপুর সরকারি কলেজে। তো যদি তোমরা এইরকম রসিদ দিয়ে থাকে কলেজে, হ্যাঁ সরাসরি টাকা জমা নেয়, তাহলে এই রসিদটা কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে জমাকারীর কপি, এটা হচ্ছে আমাকে ওনারা ফেরত দিছে। তো এরকম আরেকটা ছিল এইদিকে, ওইটা হচ্ছে কলেজ কপি, ওইটা তারা জমা নিয়ে নিছে। এই যে 300 টাকা আমি জমা দিয়েছিলাম, এটা কিন্তু সুন্দর করে লেখা আছে। ওকে, এখন আসি আমরা যে এই কাগজগুলো জমা দিবেন, দিলে আপনার কাজ শেষ এবং পরবর্তীতে আপনি অনলাইনে নিশ্চয়ন হয়েছে কিনা সেটা চেক করবেন। ক্লিয়ার? এখন দেখেন রিলিজ স্লিপের বিষয়টা আমরা আসি। এখন যারা চান্স পাবে না, দেখা যায় যারা প্রথম মেধা তালিকা চান্স পাইলো না তাদেরকে তো রিলিজ স্লিপে ভর্তি হতে হবে। তখন রিলিজ স্লিপটা কি এই বিষয়ে জানি। তো রিলিজ স্লিপ তাকেই বলা হয়, কলেজে তুমি প্রথম চয়েস দিলে একটা কলেজে, যখন ওই কলেজে চান্স পেলে না ওই কলেজ থেকে তোমাকে ছাড়ে দেওয়া হলো। ঠিক আছে, রিলিজ মানে কিন্তু ছেড়ে দেওয়া। তো ওই কলেজ থেকে তোমাকে ছাড়ে দেওয়া হলো, তুমি ইচ্ছা মতন কলেজে চয়েস করে ভর্তি হবা, এটাই হচ্ছে রিলিজ স্লিপ। তো রিলিজ স্লিপে 3টি কলেজে চয়েস করে ভর্তি হতে পারবা। তো দেখো এখানে কি বলেছে, যারা প্রথম মেধা তালিকায় স্থান পাবে না, হ্যাঁ তারা ভর্তি হইতে পারবে। দেখো, এবং যারা ভর্তিটাকে বাতিল করবে, দেখা যাচ্ছে ভুলবশত প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছিল একটা কলেজে, পরে ভাবতেছে যে না আমি ওই কলেজে আর পড়বো না, ওইটা বাতিল করে ফেলছে। সো তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এবং যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, দেখা যাচ্ছে কি যে প্রথম মেধা তালিকায় চান্স পাইছিল একটা কলেজে, তো ওই কলেজে ভর্তি হয় নাই, ইচ্ছা করেই হয় নাই কিংবা ডেট চলে গেছে, হ্যাঁ বা ওই বিষয় নিয়ে পড়বে না, তারাও চাইলে কিন্তু রিলিজ স্লিপে 3টি কলেজে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে। এবং মনে রাখতে হবে, দেখেন যে কলেজ কর্তৃক কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন যদি নিশ্চয়ন না করা হয় তাহলে কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। সো নিশ্চয়ন হয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। সো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অঙ্গীকারনামা, এই যে দেখো এইটা হচ্ছে অঙ্গীকারনামা, এটাকে সম্পূর্ণকে বলা হচ্ছে অঙ্গীকারনামা। ওকে, সো এই অঙ্গীকারনামাটাকে হচ্ছে প্রিন্ট করতে হয়। প্রিন্ট করার পরে এইখানে তুমি কোন বিষয় নিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছ এই বিষয়ের নামটা কলম দিয়ে কিন্তু এখানে লিখতে হবে। ওকে, এবং এখানে তোমার নামটা এখানে কলম দিয়ে লিখবা, বাবার নামটা, হ্যাঁ মায়ের নামটা সুন্দর করে কিন্তু কলম দিয়ে লিখবে এবং বাংলা লিখতে হবে। ওকে, এবং জন্ম তারিখটা এখানে এসএসসির সনদ অনুযায়ী লিখতে হবে বাংলাতে। ঠিক আছে, এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখতে হবে। স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, এখানে তোমরা স্নাতক পাস বা অনার্স পাস তোমরা তোমাদের মতো লিখতে পারো। ঠিক আছে, তবে স্নাতক পাস লিখে দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু চাইলে দন্তস্ব ইউজ করতে পারো। এবং পাশের সন কত সালে অনার্স পাস করেছো বা প্রিলি পাস করেছো সেটা লিখতে হবে। আর এখানে কিন্তু যদি প্রিলি পাস করো তাহলে এখানে লিখতে হবে প্রিলিমিনারি টু মাস্টার্স পাস, যাই হোক। এবং এখানে অনার্সের রোল নাম্বারটা দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং হচ্ছে কোন কলেজ থেকে পাস করেছে সেই কলেজের নামটা দিতে হবে এবং প্রাপ্ত নম্বর, এখানে কিন্তু নম্বরের এইখানে আচ্ছা বানানটা একটু ভুল আছে, দাঁড়াও
এখানে প্রাপ্ত নম্বর বা সিজিপিএ, এখানে কত সিজিপিএ পেয়েছো এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিবা, এবং মোট নম্বর বা স্কেল এখানে 4.00 এটা হবে। ঠিক আছে, এইভাবে সম্পূর্ণ কলম দিয়ে লিখবা, এগুলো সব কলম দিয়ে লিখবা, এবং এই জায়গাতে তোমার কিন্তু স্বাক্ষরটা দিবা। ঠিক আছে, স্বাক্ষরটা এবং নিচে এই জায়গায় একদম তারিখ লিখবা। আমি যে 00 দিছি, তো তোমরা যেই দিন কলেজে জমা দিতে যাবা বা যেই দিন আবেদনটা করবা সেই দিনকার যে তারিখটা এইটা কিন্তু বসা দিবা। সো কালকে 18 তারিখ, আমি 18 এখানে 18ই মার্চ দিয়ে দিলাম সাপোজ। হ্যাঁ, দেখতে পাচ্ছ এইভাবে দিবা, এবং এটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে লিখার পরে এটাকে আবার হচ্ছে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এটা পিডিএফ ফাইল আকারে এটাকে হচ্ছে অনলাইনে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।